বিদ্যুতের দাম বাড়াতে মরিয়া পিডিবি, কপাল পুড়তে পারে নিম্ন মধ্যবিত্তদের। পাইকারি খুচরা মূল্যহার সমন্বয়ে এমন উদ্যোগ দাবি বিইআরসির। পশ্চিমবঙ্গের দায়িত্ব নিয়ে বাংলাদেশকে শুভেন্দুর আলটিমেটাম, ৪৫ দিনের মধ্যে কাঁটাতারের জন্য জমি হস্তান্তরের হুঁশিয়ারি। পাল্টা জবাবে পররাষ্ট্র উপদেষ্টার কড়া বার্তা। কুমিল্লায় মিরপুর ফাঁড়ির ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, পুরো এলাকা জুড়ে ছড়িয়ে আছে চাঁদার নেটওয়ার্ক। মাসোহারা না দিলে ঘুরে না যানবাহনের চাকা। সন্ধ্যার মধ্যেই ধেয়ে আসছে ঝড়, বাতাসের গতিবেগ থাকতে পারে ৬০ কিলোমিটার। নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কবার্তা। লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশির মৃত্যু। দেশটির হাসপাতালের মর্গে রাখা মরদেহ। বাংলাদেশ দূতাবাসের শোক প্রকাশ। বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবে নতুন কৌশল নিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। শুধু দাম বৃদ্ধি নয়, আবাসিক গ্রাহকদের বিদ্যুৎ বিলের ধাপ পরিবর্তনের মাধ্যমে অতিরিক্ত আয় বাড়াতে চায় সংস্থাটি। প্রস্তাব কার্যকর হলে কম দামে বিদ্যুৎ ব্যবহারের সুবিধা হারাতে পারেন বিপুল সংখ্যক গ্রাহক। একই সঙ্গে বছরে ২ বার বিদ্যুতের দাম সমন্বয়ের প্রস্তাবও দিয়েছে সংস্থাটি। বর্তমানে আবাসিক গ্রাহকদের মধ্যে ৫০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীরা লাইফলাইন গ্রাহক হিসেবে বিবেচিত হন। এরপর ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীরা বিবেচিত হন প্রথম ধাপের গ্রাহক হিসেবে। এই পর্যন্ত দাম সহনীয়ই থাকবে। তবে ৭৫ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার করলেই গ্রাহককে বাড়তি দামের আওতায় পড়তে হবে বলে নতুন প্রস্তাব করেছে পিডিবি। এখন যারা ৭৬ থেকে ২০০ ইউনিট পর্যন্ত ব্যবহার করেন তারা দ্বিতীয় ধাপের গ্রাহক হিসেবে বিবেচিত হন এবং বাড়তি দাম দেন। তবে পিডিবি সেটিকে পরিবর্তন করে ০ থেকে ২০০ ইউনিট পর্যন্ত করার প্রস্তাব দিয়েছে। ফলে ৭৫ ইউনিট পর্যন্ত কম দামের সুবিধা আর পাচ্ছেন না অধিক বিদ্যুৎ ব্যবহারকারীরা। অর্থাৎ যারা ৭৫ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার করে তাদের প্রথম ৭৫ ইউনিটের জন্য বাড়তি দাম দিতে হবে। পিডিবির হিসাব অনুযায়ী শুধু এই পরিবর্তনের মাধ্যমেই বছরে অতিরিক্ত ২,৬৫৭ কোটি টাকা আয় হতে পারে। বর্তমান নিয়মে ২০০ ইউনিট ব্যবহারকারী একজন গ্রাহকের প্রথম ৭৫ ইউনিটের বিল হয় প্রতি ইউনিট ৫ টাকা ২৬ পয়সা এবং বাকি ১২৫ ইউনিটের বিল হয় ৭ টাকা ২০ পয়সা। সে হিসাবে ২০০ ইউনিটের মোট বিল দাঁড়ায় ১,২৯৪ টাকা ৫০ পয়সা। কিন্তু নতুন প্রস্তাব কার্যকর হলে পুরো ২০০ ইউনিটের হিসাব হবে দ্বিতীয় ধাপের দরে। এতে বিল দাঁড়াবে ১,৪৪০ টাকা। অর্থাৎ শুধু ধাপ পরিবর্তনের কারণেই বাড়বে ১৪৫ টাকা ৫০ পয়সা। তার উপর দ্বিতীয় ধাপের দাম ৭ টাকা ২০ পয়সা থেকে বাড়িয়ে ৮ টাকা ২০ পয়সা করার প্রস্তাবও দিয়েছে পিডিবি। সেটি কার্যকর হলে একই গ্রাহকের বিল হবে ১,৬৪০ টাকা। অর্থাৎ মাসিক বিল বাড়বে মোট ৩৪৫ টাকা ৫০ পয়সা। এর বাইরে যোগ হবে ডিমান্ড চার্জ ও ভ্যাট। পিডিবির কর্মকর্তারা বলছেন নিম্নবিত্তদের বিদ্যুতের দাম বাড়াতে চায় না সরকার। তাই প্রথম দুটো শ্রেণীতে দাম না বাড়িয়ে দ্বিতীয় ধাপ থেকে স্ল্যাব পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ গণমাধ্যমকে জানান, বিদ্যুৎ বিলের ধাপ করা হয়েছে মূলত কম বিদ্যুৎ ব্যবহারকারীকে সুবিধা দিতে। বিদ্যুতের দাম সমন্বয়ের জন্য গত ৩ মে বিইআরসিকে চিঠি দিয়েছে বিদ্যুৎ বিভাগ। এতে বলা হয়, চলমান মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার সমন্বয়ে গত ২৭ এপ্রিল সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা কমিটি। পাইকারি পর্যায়ে ২১% অর্থাৎ প্রতি ইউনিটে ১.৫ টাকা ও সে অনুযায়ী খুচরা পর্যায়ে দাম বাড়ানো এবং ধাপ পরিবর্তন করে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত হয়। এর পরিপ্রেক্ষিতে ৪ মে বিইআরসিতে প্রস্তাব জমা দেয় পিডিবি। পাইকারির সঙ্গে খুচরা দাম বাড়ানোরও প্রস্তাব করে তারা। মঙ্গলবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পরপরই প্রথম দিনই সচিবালয় নবান্নে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী। সে বৈঠকে বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শুধু তাই নয়,
এ বেড়া নির্মাণের জন্য আগামী ৪৫ দিনের মধ্যে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে জমি হস্তান্তরের ঘোষণা দিয়েছেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর এমন সিদ্ধান্তে পাল্টা জবাব দিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, কাটা তার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন আর ভয় দেখানোর মতো জায়গা নেই। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ প্রতিক্রিয়া জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা। তিনি আরও বলেন, বিষয়টি পর্যবেক্ষণে রেখেছে ঢাকা। কাটা তার দিয়ে বাংলাদেশের মতো দেশকে পর্দায় আনার মতো কোনো জায়গা নেই। বাংলাদেশের মানুষ কাটা তার ভয় পায় না। যেখানে কথা বলা দরকার সেখানে কথা বলা হবে। এ সময় তিনি আওয়ামী লীগ সরকারের আমলের মতো সীমান্তের অবস্থা কোনোদিন হবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন। কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের মিরপুর থেকে মুরাদনগরের জাফরগঞ্জ রোড পুরো সড়ক জুড়ে ছড়িয়ে আছে সিন্ডিকেটের জাল। বিভিন্ন যানবাহন থেকে আদায় করা হয় চাঁদা। আর চাঁদাবাজি নেটওয়ার্কের নেতৃত্বে রয়েছেন কুমিল্লা মিরপুর হাইওয়ে ফাঁড়ির ওসি মোহাম্মদ আখতারুজ্জামান। এমনই অভিযোগ তুলেছেন এই সড়কের যানবাহন চালকরা। অনুসন্ধানে জানা গেছে ওসির নিযুক্ত দালাল কসবার শামীম হোসেন ফাঁড়ির সামনে থেকে কোম্পানিগঞ্জ পর্যন্ত চলাচলকারী প্রায় ১৫০০ সিএনজি অটোরিকশার প্রতিটি থেকে মাসে ১৫০০ টাকা করে, ২০০ ব্যাটারি চালিত রিকশার প্রতিটি থেকে ১০০০ টাকা করে আদায় করেন। শামীম ওসিকে মাসে ৪ লাখ টাকা ভাগ দেন। সিদলা এলাকার দালাল আমির হোসেন মুরাদনগরের কোম্পানিগঞ্জ থেকে রসুলপুর, নবীনগর, বাংরা, চাপিতলা, ফিডার রোডে চলাচলরত ৬ শতাধিক সিএনজি অটোরিকশা থেকে মাসে ১৫০০ টাকা করে মাসোহারা আদায় করেন। তাকে মাসোহারা না দিলে কোনো সিএনজি অটো মহাসড়কে গ্যাস সংগ্রহ করতে পারে না। এ দালাল থেকে মাসে ৩.৫ লাখ টাকা ভাগ নেন ওসি। একইভাবে ষাটশালা, কোম্পানিগঞ্জ, মিরপুর হাইওয়ে সহ কয়েকটি এলাকা থেকে কয়েক হাজার যানবাহন থেকে লাখ লাখ টাকার চাঁদা আদায় করে এই সিন্ডিকেট। এক্ষেত্রে ওসির বিশ্বস্ত ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন নরসিংদী জেলার সুজন। তার মাধ্যমে দালাল সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা হয়। যানবাহন চালকদের দাবি, দালাল আমির হোসেনকে মাসে ১৫০০ টাকা চাঁদা দিয়ে সড়কে সিএনজি চালাতে হয়, অন্যথায় ওসি সাহেব মামলা দিয়ে হয়রানি করে। অভিযোগ অস্বীকার করে ওসি মোহাম্মদ আখতারুজ্জামান দাবি করেন, তিনি কোনো মাসোহারা বা দালাল চক্রের সঙ্গে জড়িত নন। কেউ অভিযোগ করলে তা সত্য নয়। এখানে কোনো দালাল চক্র এবং টোকেন বাণিজ্য চলে না। কেউ এসবের সঙ্গে জড়িত থাকলে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজনের পুলিশ সুপার শাহিনুর আলম বলেন, চাঁদাবাজির সঙ্গে কোনো হাইওয়ে পুলিশ জড়িত থাকলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। মিরপুর ফাঁড়িতে এ ধরনের দালাল সিন্ডিকেট থাকলে খোঁজখবর নিয়ে আইনগত পদক্ষেপ নেবেন তিনি। এছাড়া ওসি যদি এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বস্ত করেন পুলিশের এই কর্মকর্তা। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। টানা কয়েকদিন তীব্র গরমের পর আবারও দেশের কয়েকটি অঞ্চলে হঠাৎ বৈরী আবহাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যার মধ্যেই রংপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে থাকতে পারে বজ্রপাত ও দমকা বৃষ্টি। আকস্মিক এই ঝড়ের আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকার নদী বন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। দিনের গরম আবহাওয়ার পর হঠাৎ ঝড় বৃষ্টির এই পূর্বাভাসে অনেক এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রংপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকায় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করেই লেবাননে একের পর এক হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটির দক্ষিণাঞ্চলের নাবাতি জেলার জেবদিনের একটি বাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় প্রাণ গেছে ২ বাংলাদেশি সহ ৩ জনের। এমনটাই জানিয়েছে সংবাদমাধ্যম লরিয়েন্ট টুডে। সোমবার সংবাদমাধ্যমটি জানায়, বাংলাদেশিদের নাম বা পরিচয় কিছুই জানায়নি তারা। নিহতরা সেখানে শ্রমিক হিসেবে কাজ করতেন, তবে নিহত অপরজন সিরীয় নাগরিক। ধারণা করা হচ্ছে রোববার এই হামলা চালানো হয়। ইসরায়েলি হামলার জবাবে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীও পাল্টা হামলা চালাচ্ছে। তারা আজও ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে ড্রোন হামলা চালিয়েছে। এর আগে গেল ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সশস্ত্র গোষ্ঠী ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন, কিন্তু ইসরায়েলি সেনারা এটি অমান্য করে দক্ষিণ লেবাননে সাধারণ মানুষের ঘরবাড়ি ধ্বংস করতে থাকে। এর পাশাপাশি সশস্ত্র গোষ্ঠীটির সদস্যদেরও টার্গেট করে তারা। জবাবে পাল্টা হামলা চালায় গোষ্ঠীটি।